শুভেচ্ছা। বাঙালিয়ানার প্রদর্শের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। 2024 সালে বেইলি রোডে আগুন লাগার ঘটনায় সিআইডির তদন্ত প্রতিবেদন। বিল পাওয়ার জন্য আগুন লাগার পর তালা মেরে দেয় কাচ্চি ভাই, ঝরে যায় 46 প্রাণ। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। সালের 29 ফেব্রুয়ারি রাতে রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনটিতে আগুন লাগে। আগুনে পুড়ে 3 জন ও ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে 43 জন মারা যান। আগুন লাগার সঙ্গে সঙ্গে কাচ্চি ভাই নামের খাবারের দোকানের মূল ফটকে তালা লাগিয়ে দেওয়া হয়, যাতে খাবারের বিল পরিশোধ না করে কেউ বেরিয়ে যেতে না পারে। আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়লে বিভিন্ন তলায় থাকা কিছু মানুষ ছুটে যান ছাদের দিকে, কিন্তু ভবনের 8 তলা ও ছাদ মিলে অবৈধভাবে ডুপ্লেক্স রেস্টুরেন্ট থাকায় সেখানে গিয়েও আশ্রয় নিতে পারেননি তারা। আগুন লাগার পর সিঁড়ি দিয়ে নিচে নেমে আসারও প্রাণপণ চেষ্টা করেন অনেকে, কিন্তু সিঁড়িতে খাবারের দোকানের গ্যাস সিলিন্ডার সহ নানা জিনিসপত্র রেখে প্রতিবন্ধকতা তৈরি করে রাখা ছিল। এসব অব্যবস্থাপনার জালে আটকা পড়ে আগুনে সেদিন 46 জন মারা গিয়েছিলেন। মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয় সিআইডিকে। প্রায় 2 বছর তদন্ত শেষে গত মঙ্গলবার ভবনের মালিক পক্ষ আমিন মোহাম্মদ, ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রমজানুল হক নিহাত সহ 22 জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দিয়েছে সিআইডি। সেই অভিযোগপত্রেই উঠে এসেছে কাচ্চি ভাইয়ের এই ঘটনা। ফেব্রুয়ারি থেকে 6 মার্চ 7 দিনে রাষ্ট্রায়ত্ত 3 তেল বিপণন কোম্পানি পদ্মা, মেঘনা ও যমুনা থেকে ডিলাররা তুলেছে 1,75,000 টন জ্বালানি তেল। অথচ স্বাভাবিক সময়ে এই পরিমাণ তেল ডিলারদের কাছে যেত 16 দিনে। জ্বালানি তেল বিক্রির এই হিসাব জানাজানি হলে ঘুম ভাঙে মন্ত্রণালয়ের। লাগাম টানার পর বিপণন পরিস্থিতি আবারও স্বাভাবিক অবস্থায় ফিরেছে বর্তমানে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি থেকে পাওয়া তথ্য মতে স্বাভাবিক সময়ে 3 কোম্পানি থেকে প্রতিদিন তেল সরবরাহ করা হয় 11 থেকে 12,000 টন। অথচ ওই 7 দিনে 13 থেকে 14,000 টন জ্বালানি তেল বেশি বরাদ্দ দেওয়া হয়েছে ডিলারদের। এটাকে অস্বাভাবিক ও নিয়ম বহির্ভূত বলছেন সংশ্লিষ্টরা। তেলের সংকট মাথায় রেখে যেখানে সঞ্চয় হওয়ার কথা সেখানে অতিরিক্ত তেল দেওয়ার ঘটনায় তদারকি নিয়েও প্রশ্ন তুলছেন তারা। বিপিসির কর্মকর্তারা জানান, স্বাভাবিক সময়ে প্রতিটি কোম্পানি দিনে 3,665 টন থেকে 4,000 টন জ্বালানি তেল বিক্রি করতে পারে। সেখানে 7 দিনে 3 কোম্পানি গড়ে বিক্রি করেছে 25,000 টন করে। এই হিসাবে প্রতি কোম্পানির হাত ঘুরে ডিলারদের কাছে গেছে দিনে 8,333 টনের মতো জ্বালানি তেল। এই বিষয়ে পদ্মা অয়েলের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এটা স্পষ্ট অব্যবস্থাপনা ও অনিয়ম। নিয়ন্ত্রণকারী সংস্থাগুলোর কর্তৃপক্ষ এই দায় এড়াতে পারে না। 7 দিনে বিক্রি করা এত তেল গেল কোথায়? এপ্রিল 1971, একটি অভিশপ্ত শুক্রবার। ঢাকার ঠিক দক্ষিণেই বুড়িগঙ্গার ওপারে শান্ত জনপদ জিঞ্জিরা। প্রাণ ভয়ে শহর ছেড়ে আসা হাজারো নিরীহ মানুষের আশ্রয়স্থল তখন এই এলাকা। কিন্তু সেই শান্ত সকাল আচমকাই নরকে পরিণত হয়। পাকিস্তানি হানাদার বাহিনীর পৈশাচিক আক্রমণে মাত্র কয়েক ঘণ্টায় স্তব্ধ হয়ে যায় শত শত প্রাণ। জ্বালিয়ে দেয়া হয় গ্রামের পর গ্রাম, লুণ্ঠিত হয় পুরো কেরানীগঞ্জ। সেই দুঃসহ দিনের স্মৃতি আজ আমরা শুনব একজন প্রত্যক্ষদর্শীর জবানিতে। আমি তখন ছোট আর কি, আমার বাবা তো আবার জাল পাইতো, বুঝছেন, মাছ ধরত। আমিও 25শে মার্চে সেই কালো রাত্রিতে আমি এই পাগলা শ্যামপুর আছে না, সেইখানে আমার বাবার সাথে জাল পাই ওই রাত্রি। আর ওই 12টার পরের থেকেই ঢাকা শহরের দিকে অসংখ্য গোলাগুলির শব্দ এবং আগুনের লেলিহা আমরা দেখতে পাই। জিঞ্জিরার মানুষ ওপার থেকে ভেসে আসা গোলাগুলির শব্দ পাচ্ছিলেন ঠিকই, কিন্তু 2 এপ্রিল রাতের আগ পর্যন্ত তারা কল্পনাও করতে পারেননি মৃত্যু এত কাছে। আমাদের এখানে আক্রমণ হয়েছে 2রা এপ্রিল রাত্রে। তখন রাত 3টার দিকে সাদেন ভাই এসে সবাই গ্রামের চারিদিকে সবাই জয়া বললে যে তোমরা যে যেমনি পারো চলে যাও, আর্মি কিন্তু ঘেরাও দিয়ে ফেলছে। তখন তার কথা শুনে আমরা যে যেমনি পারি
বাড়ির থেকে সবাই আমরা চলে যাই। জিঞ্জিরার মানুষ ওপার থেকে ভেসে আসা গোলাগুলির শব্দ পাচ্ছিলেন ঠিকই, কিন্তু 2 এপ্রিল রাতের আগ পর্যন্ত তারা কল্পনাও করতে পারেননি মৃত্যু এত কাছে। সেই আগুনের লেলিহান শিখা আর মৃত্যুর হাত থেকে বাঁচতে মানুষের তখন একটাই গন্তব্য, সীমান্ত। রাতে যাওয়ার পরে এই বিলের দিকে যাই। বিলের দিকে যাওয়ার পরে যখন রাত পোহানো শুরু হয়েছে, হালকা হালকা একটু অন্ধকার, তখন আমরা দৌড়াই এবং ওই সময়ই গোলাগুলিটা শুরু হয়। চারিদিক দিয়ে অজস্র গুলি, কে কোথায় আছে, কে কিভাবে দৌড় দিবে তার কোনো হিতাহিত জ্ঞান নেই। যে যেমনি পারে আমরা দৌড়েছি। এই দৌড়াতে দৌড়াতে আমরা সেই ধলেশ্বরী নদীর পাড়ে যাই। ধলেশ্বরী নদীর পাড়ে ধলেশ্বরী নদীর পাড়ে দেখি লোকেরা অজস্র কালো হয়ে গেছে। আবার সেই দিন আকাশ ছিল খারাপ, নদীতে ঢেউ, অন্ধকার। ওইখানেও ওই আমাদের শেখানগর বরামের ওই এলাকার যারা লোকজন আছে তারাও নৌকা নিয়ে এই লোকজনকে নদী পার করতেছে। সর্বস্ব ফেলে রেখে একটু নিরাপদ আশ্রয়ের আশায় তারা পায়ে হেঁটেই রওনা দিয়েছিলেন ভারতের উদ্দেশ্যে। কতটা ভয়াবহ ছিল সেই পালানোর মুহূর্ত। 18 দিন ঘর বাড়ি ছেড়ে দূরে পালিয়ে থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে যখন মানুষ আবারও নিজেদের ভিটে মাটিতে ফিরে এলেন, তখন সেখানে আর কিছুই অবশিষ্ট ছিল না। বাড়িতে আসার পরে 1-2 দিন ছিলাম। বাড়িতে আসার পরে দেখি আমাদের এখানে লুটপাট করে সব কিছু নিয়ে গেছে। আমার যার গরু আছিল, ছাগল আছিল, সব নিয়ে গেছে। টিনের চাল টাল সব নিয়ে গেছে। দিয়ে সব মানুষ আগে চুঙ্গার ভিতরে, বাঁশের ভিতরে টাকা জমাইতো। ওই বাঁশ কাইটা পর্যন্ত নিয়ে গেছে। হ্যাঁ, ওইখানে 1-2 দিন থাকার পরে আবার আর্মিরা আবার আসা শুরু করে। আর্মিরা এখানে অনবরতই স্পিড বোর্ড দিয়া এই খাগালির দিকে, খোলামোড়ের দিকে যাইতো, আবার ওই দিকের সদরঘাটে রাউন্ড দিত। ওই দিন 2 দিন যাওয়ার পরে এখানে আবার যখন আর্মিরা এখানে আসলো, আসার পরে ওইটা দেখে আবার দৌড়ানো। এইভাবে আমাদের এই 9 মাস আমরা কোনো দিন আমরা বাড়িতে থাকতে পারছি, আবার কোনোদিন বাড়িতে থাকতে পারি নাই। আমরা এইভাবে দৌড়ের উপরই ছিলাম। আমরা বিভিন্ন জায়গায় ছিলাম। আমরা ছিলাম পশ্চিম দিয়ে ছিলাম, এই যে কেরানীগঞ্জে পশ্চিম দিয়ে ছিলাম, তারপরে যে অলাইতা ছিলাম। এইভাবে যে যেমনি করে যেখানে যার সুবিধা তারা বিভিন্ন জায়গায় পড়ে আছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন কার্যালয় থেকে সিসি ক্যামেরার ফুটেজ গায়েব নিয়ে মিথ্যা তথ্য দেয়ায় প্রসিকিউশনের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে। ট্রাইব্যুনালের তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ প্রসিকিউটর তানভীর জোহা বলেছেন, সিসি ক্যামেরার ভিডিও গায়েবের নেপথ্যে হার্ড ড্রাইভ বদল করার তথ্য পেয়েছেন তিনি। গায়েব হওয়া সেই ভিডিও প্রযুক্তি ব্যবহার করেও উদ্ধার করা সম্ভব হয়নি। বিষয়টি আনুষ্ঠানিকভাবে ট্রাইব্যুনালের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিকে জানানো হয়েছে বলে তিনি সাংবাদিকদের জানান। অন্যদিকে প্রসিকিউশনের পক্ষে প্রসিকিউটর গাজী MH তামিম সাংবাদিকদের জানান, ট্রাইব্যুনাল সিসিটিভি ফুটেজ সংরক্ষণ কর্তৃপক্ষ জানিয়েছে তাদের কোনো ফুটেজ গায়েব হয়নি। তামিম বলেন, ট্রাইব্যুনালের সিসিটিভি ফুটেজ থাকা না থাকার বিষয়ে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি এখনও কোনো কাজ শুরু করেনি। কমিটির পক্ষ থেকে প্রসিকিউটর জোহাকে এ বিষয়ে কোনো দায়িত্ব দেয়া হয়নি। তিনিও এ বিষয়ে কমিটিকে কিছু জানাননি। ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী MH তামিমের কক্ষে আশুলিয়ায় 6 লাশ পোড়ানো মামলার আসামি আফজালুলের পরিবারের এক সদস্য টাকার ব্যাগ নিয়ে প্রবেশ করেন বলে অভিযোগ তুলেছেন আরেক প্রসিকিউটর BM সুলতান। সেদিন আসলে কি ঘটেছিল তা যাচাই করতে গত বছরের 13 অক্টোবরের সিসিটিভি ভিডিও সংগ্রহ করতে যান প্রসিকিউশনের প্রশাসনিক কর্মকর্তা মাসুদ রানা, কিন্তু তিনি দেখতে পান নির্দিষ্ট ওই দিনের ভিডিও হার্ড ড্রাইভে নেই। ভোক্তা পর্যায়ে বেসরকারি খাতের 12 কেজি LPG সিলিন্ডারের দাম 387 টাকা বাড়িয়ে 1728 টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC। 2 এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যা 6টা থেকে এই নতুন দাম কার্যকর হবে। গত মাসে দাম ছিল 1341 টাকা। আন্তর্জাতিক বাজারে সৌদি সিপির মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে প্রতি কেজি LPGর দাম এখন 144 টাকা 4 পয়সা।
একই সঙ্গে গাড়িতে ব্যবহৃত অটো গ্যাসের দামও লিটার প্রতি 17 টাকা 94 পয়সা বাড়িয়ে 79 টাকা 77 পয়সা করা হয়েছে। তবে সরকারি কোম্পানির 12.5 কেজি সিলিন্ডারের দাম 825 টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে। এবারে শুনে নিচ্ছি বাঙালিয়ানা বাণিজ্য সংবাদ। দেশের সব দোকানপাট, বাণিজ্য বিতান ও শপিং মল রাত 8টার মধ্যে বন্ধ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারকে সহযোগিতা করার জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন দোকান মালিকেরা। 2 মার্চ বৃহস্পতিবার সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। তবে হোটেল, ফার্মেসি এবং জরুরি প্রয়োজনীয় সেবার দোকান, কাঁচা বাজার এর আওতা বহির্ভূত থাকবে বলেও জানানো হয়। দর্শক, এবারে শুনে নিচ্ছি বাঙালিয়ানা ক্রীড়া সংবাদ। 2027 এশিয়ান কাপ বাছাই পর্বের শেষ ম্যাচে সিঙ্গাপুরের কাছে 1-0 গোলে হেরেছে বাংলাদেশ। অবশ্য আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল 45 বছর পর মূল পর্বে খেলার স্বপ্ন ভাঙছে বাংলাদেশের। হামজা চৌধুরী ও সমিত সমুদের নিয়ে গড়া শক্তিশালী এই দলটির মাঠের আধিপত্য থাকলেও গোল খরা ও নিজেদের ভুলই কাল হয়েছে। 6 ম্যাচে 5 পয়েন্ট নিয়ে ভারত থেকে এগিয়ে থাকলেও চূড়ান্ত লক্ষ্য পূরণ হয়নি। সাবেক ফুটবলার ও কোচদের মতে ফিনিশিংয়ের অভাব এবং কোচের কৌশলগত অদূরদর্শিতাই এই ব্যর্থতার মূল কারণ। সাবেক অধিনায়ক আলফাজ আহমেদ ও জাহিদ হাসান এমিলি বর্তমান কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরার পরিবর্তন দাবি করেছেন। ভালো খেলার তৃপ্তি থাকলেও ফলাফলে সামর্থ্যের প্রতিফলন না থাকাটাই এখন দেশের ফুটবল অঙ্গনে বড় যন্ত্রণা। বাঙালিয়ানার প্রদোষের সংবাদ শেষ হল। ধন্যবাদ।